অন্তু চমকে উঠল। এ কথা কেন মাথায় আসছে? অন্তিক এসে বসে আব্বুর চেয়ারটায়। আব্বুর অবয়বটা মিলিয়ে যায়। অন্তু চারদিকে তাকায় আকুল হয়ে। অন্তিক জিজ্ঞাসা করলো, চাটা আমি খাবো, একটু চিনি এনে দিবি? দুই ভাই বোন অনেকক্ষণ যাবৎ চেয়ে থাকে একে অপরের দিকে। ঘোর নীরবতায় কাটে ততক্ষণ। অন্তু উঠে দাঁড়ায়, ছোট চিনির কৌটা এনে 2 চামচ চিনি দেয় অন্তিকের কাপে। অন্তিক যেন লজ্জিত বোধকে পাত্তা না দিয়ে বলে, চা আব্বুর জন্য বানিয়েছিলি? তাই তো, বড় ভাই বাপের মতো হয়। চাটা খাওয়া খুব বেশি অসঙ্গতি হবে না। আমি তোর তেমন ভাই নই অবশ্য। ঠিক বলেছি? এমন ভং ধরিস না কথাবার্তায়, যেন খুব শিক্ষিত আর বিজ্ঞ তুই। অনার্স পাস না করেই তো বরের মালা গলায় তুলেছিস। আমার সামনে বুজুর্গি কথাবার্তা বলতে আসবি না, বিরক্ত লাগে। অন্তু ঠ্যাস মারা কথাতেও অন্তিক হেসে ফেলল। পাপ আর বিদ্যুৎ প্রথমে এদের নিজেদের বাপকে মারে। শুনেছি আমার পাপও ছাড়েনি আমায়। অনেকক্ষণ মাথায় ঝুঁকিয়ে চুপচাপ বসে থেকে বলে অন্তিক, পলাশ কি করেছিল তোর সাথে? পলাশের ব্যাপারে কিছু জানিস? এমন কিছু যা জানা উচিত আমার। প্রসঙ্গ এড়িয়ে নিজে প্রশ্ন করলো অন্তু। সকাল 11টার দিকে অন্তিককে সাথে নিয়ে অন্তু রওনা হয় মুস্তাকিনের ফ্ল্যাটের উদ্দেশ্যে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো হাতে খোপা করার মুহূর্তে রাবেয়া রুষ্ট কণ্ঠে বলল, বোরকা ছাড়ছিস? এমনি চলাফেরা করে মেয়ে মানুষ? জাহান্নামী হয়ে গেছিস তুই? আল্লাহর ভয় লাগে না? বেপর্দা বেহায়েদের মতো চলাফেরা করছিস। অন্তু খোপাতে ছোট্ট ক্লিপ লাগাতে লাগাতে বলে, কিসের পর্দার কথা বলছো আম্মা? বেশ্যার শরীরে বোরকার পর্দা? যে মেয়ে পুরুষ ঘরে ঢোকায় তার পর্দা? মাছি তাড়ানোর মতো হাত নাড়ে অন্তু। মূর্খ তুমি। মনের সান্ত্বনায় পর্দা করে রাস্তায় বের হয়ে মানুষের যে নোংরা ভাষাগুলো শুনবো, তাতে পাপ বাড়বে আম্মা। কি বলো তো? মানুষের আসল পোশাক সম্মান, তা আছে আমার? কাপড়ের পোশাকে শরীর ঢাকলেই কি আর না ঢাকলেই কি? নেহাত সভ্যতার খাতিরে পোশাক পরা, যখন সম্মানের ভূষণ দেহ থেকে খুলে পড়ে গেছে, কিসের পোশাক গায়ে চড়াবো? লোক দেখানো হয়ে যাবে না? আর ওটাকে রিয়া বলে, যা হারাম। ওষুধ খেয়ে নিও, বের হচ্ছি। মুস্তাকিন থাকে দিনাজপুর বাসের হাটে, ঢাকা দক্ষিণ রোডের মিশরা উদ্দিন সরণিতে। ফ্ল্যাট বলতে 6 তলা বাড়ির 1 ইউনিট। মুস্তাকিনের ঠোঁটের কোণে সেই মুচকি হাসি ঝিকঝিক করছে। নিজের হাতে নাস্তা বানিয়ে আনলো। সোফায় বসে বলল, কি ব্যাপার, রাস্তা ভুল করে? প্রয়োজনে। মুস্তাকিন হাসলো। প্রয়োজন ছাড়া মানুষ নিঃশ্বাসও ফেলে না। নিহাত বেঁচে থাকার প্রয়োজনে মিনিটে কম বেশি 20 বার শ্বাস প্রশ্বাস ফেলে। কি প্রয়োজনে এসেছেন? চুপচাপ তাকিয়ে রইল অন্তু। মুস্তাকিনকে ওর কোনো দিন সাধারণ কেউ মনে হয়নি। কিছু একটা আছে লোকটার মাঝে, কিছু একটা। সেই কিছু একটা যে কি তা আন্দাজ করা দুঃসাধ্য যেন। লোকটা যে কোনো পরিস্থিতিতে অস্বাভাবিক রকমের শান্ত থাকার বিশেষ গুণ সম্পন্ন। মুস্তাকিন হাসলো। উকিল হবার আগেই যদি এভাবে স্ক্যান করেন, এনার্জি লস ম্যাডাম। এই জহুরি দৃষ্টি করে বাঁচিয়ে রাখুন, আপনার ভবিষ্যৎ পেশায় অতি প্রয়োজনীয়। এখনই খরচা করবেন না অপ্রয়োজনে। লোকটা হাসে বেশি। তো আপনি বলছেন আপনাকে নিরীক্ষণ করার প্রয়োজন নেই? নিজেকে খাঁটি বলছেন? ফের হেসে ফেলল মুস্তাকিন। খাঁটি? সে তো স্বর্ণও হয় না। 24 ক্যারেটের লোকে খাঁটি স্বর্ণ বলে জানে, অথচ এটা জানে না স্বর্ণে খাদ না মেশালে গয়নাই তৈরি করা যায় না। স্বর্ণ নরম ধাতু, ওতে খাদ না মেলালে তা দিয়ে অলংকার গড়া যায় না, গড়লেও তা মজবুত হয় না। আর খাদ মেশানো স্বর্ণ কখনো 24 ক্যারেট হয় না। অন্তু চোখে হাসলো। অর্থাৎ খাঁটি মানুষেরা দুর্বল, তাই না? আমিও বুঝি আজকাল। আমি একটু ব্যাকডেটেড মানুষ। কফিতে তৃপ্তি কম পাই, চা ভালো বানাতে পারি। টেস্ট করে দেখুন, নয়তো পরিশ্রম বৃথা যাবে। কথা শেষ করে নেব, ঠান্ডা হোক। আপনি আমায় পলাশের ব্যাপারে বলুন, কিছু লুকাবেন না, এবং এটা জিজ্ঞাসা করবেন না কেন জানতে চাইছি। আপনার উকিল হওয়াও ঠিক আছে, শুনানি পেশ করার খুব দক্ষ হবেন। তবে রাজনীতিতে গেলে ভালো হতো। কথার ভাষণে পার্টি আপনার। ভালো কথা জানেন, খুব সাজানো। অন্তু চুপ রইল। অন্তিক দর্শকের মতো বসে আছে, দৃষ্টি অন্তুর মুখের দিকে, যেন মনেই নেই এমন ভঙ্গিতে মুস্তাকিন জিজ্ঞাসা করলো, এটা কত সাল চলছে যেন? অন্তু জবাব দিল, 2014 চলছে। রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে পরস্পরের সম্পর্কগুলো যেমন উপরি হয়, ঠিক তেমনভাবেই রাজনীতিতে থাকতে গেলে বিভিন্ন ধান্দা, বিভিন্ন ধরনের লোকের সাথে নেওয়াজ করে চলতে হয়। সেভাবেই একটা নেওয়াজ ছিল হামজা ও জয়ের পলাশের সাথে। হামজা পলাশের সাময়িক জুনিয়র। পলাশ হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করে বেরিয়েছে প্রায় 8 বছর আগে। ভার্সিটিতে থাকাকালীন সে ছিল ওখানকার ছাত্রদলের এক সাধারণ সম্পাদক। অথচ ভার্সিটির পাঠ চুকিয়ে বের হতেই সে ছাত্রদল থেকে একদম অব্যাহতি নিয়ে নিল। ব্যবসা শুরু করলো নিজের। ধীরে ধীরে চাচা অর্থাৎ রাজন আজগরের সাথে মিলে হয়ে উঠল বিশিষ্ট এক সন্ত্রাস, সাথে মহাজন ব্যবসায়ী।
সে সামলায় এখানকার কারবার। ঢাকাতে আছে রাজন আজগর। পলাশ রাজনীতি ছেড়েছিল, এর অবশ্য একটা কারণ আছে। ওর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার আগে একটা ছাত্র সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার আগেই এক নোংরা কুকর্ম করে ফেলেছিল সে। এক গরিবের বউকে ক্লাবে তুলে এনে ধর্ষণ ও শারীরিক নিপীড়ন করে ছেড়ে দিয়েছিল। সেই মহিলার পরেও তার বিরুদ্ধে ছাত্রী হোস্টেলের কোনো ছাত্রীকে এমন কিছু করার অভিযোগ উঠেছিল। এরপর ছাত্র সংসদ থেকে বের হয়ে আসতে হলো তাকে। এই ক্ষোভে রাজনীতি ছেড়ে সন্ত্রাসীতে যুক্ত হয়ে যায় সে। মানুষকে টাকা ধার দিয়ে তার শোধের ব্যবস্থা রাখে না। পরে বাড়ির মেয়েরা তার শিকার হয়। যা অন্তুর সাথে হয়েছিল জয় জানে সবই, কিন্তু সে জানতো না অন্তুদের মতো রক্ষণশীল পরিবারের কেউ পলাশের কাছে ভিড়বে। পলাশ ছাত্র রাজনীতি থেকে বেরিয়েছিলই কেবল নিজের অমানসিক মস্তিষ্কের চাহিদাগুলো চরিতার্থ করবার জন্য। দিন দিন এত শক্তিশালী হয়ে উঠেছিল সে, তার শক্তির নিচে অল্প জায়গা পেলেও যে তা কারো জন্য বিশাল ব্যাপার। তবে ওকে দেখলে ওর শক্তি সহজে আন্দাজ করার জো নেই। খুব ঠান্ডা এবং সাধারণ চলাচল ওর। চালচলনে খুব সাধারণ এবং আকর্ষিত গুপ্ততা আছে। ওর যে মাথায় দোষ আছে এটাও ওর শিকার ছাড়া কেউ বুঝতে পারে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে অবরোধ নিষেধ গল্পের 69তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা হচ্ছে তেজস্মিতা মুর্তুজা। আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। কালকে থেকে আবারও অবরোধ নিষেধের ছোট্ট ছোট্ট পর্ব দেওয়ার চেষ্টা করব, অন্তত এক পর্ব করে। তো তোমরা সবাই একটু শেয়ার করে দিও, আর যে যার জায়গা থেকে ইনভাইট করে দিও ফ্রেন্ডসদের, যাতে করে আমার এই পেজটা একটু বড় হয়। কারণ আমি এই উপন্যাসের পেজটা একটু বড় করতে চাচ্ছি, যাতে এটার মধ্যে সমস্ত উপন্যাসগুলো দিতে পারি।